বল, আগের দিনের পড়া থেকে কোনো প্রশ্ন আছে কিনা? না, নেই। আমারও নেই। প্রশ্ন প্রশ্ন নেই তো? তোরা কি ওই যেগুলো মুখস্থ করতে বলেছিলাম সেগুলো কি মুখস্থ করেছিস কিছু? কিছু কিছু মুখস্থ হচ্ছে, আবার কিছু কিছু ভুলে যাচ্ছি, শুধু লাইন গুলো গন্ডগোল হয়ে যাচ্ছে, আগে পিছনে আগে পিছনে। কি গন্ডগোল হচ্ছে একটু বলা একবার। আরে পরপর বলতে পারছি না, কোনোটা আগে বলছি কোনোটা পরে বলছি। এত পরপরই তো মুখস্থ রাগ করতে বলেছিলাম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ঠিক বলছি, আবার কিছু কিছু জায়গায় ভুল বলছি। আচ্ছা বেশ, দেবযানীর কি মুখস্থ হয়েছে? হ্যাঁ, আমার মুখস্থ আছে। আচ্ছা, বেশ এক তাহলে ঠিক সেকেন্ড আছে। দাঁড়াও তো, এক সেকেন্ড। হুম। হ্যাঁ, এবার বলো। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এবার শুরু করা যাক। আহ, হ্যাঁ, তো আগের দিন আমরা শিখেছিলাম যে লাস্ট যেখানে ছেড়েছিলাম আমরা যে কিভাবে আচ্ছা, এক ছোট্ট রিক্যাপ করে নেওয়া যাবে। তারপরে শেষ করে হ্যাঁ। একটু ছোট্ট রিক্যাপ করে নেওয়া যাক। তাহলে আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে পরমাণু কি কি দিয়ে তৈরি, ঠিক আছে? পরমাণু কি কি দিয়ে তৈরি? তিনটে কণার কথা আমরা বলেছিলাম: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমাদের ইলেকট্রনের ভর খুব খুব কম। প্রোটন আর নিউট্রনের ভরের জন্যই পরমাণুর ভর মূলত হয়। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, চার্জের পরিমাণ বলেছিলাম 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। আর প্রোটনের চার্জ ঠিক ততটাই পজিটিভ, +1.6 ইন্টু 10⁻⁹ কুলম। আর কি বলেছিলাম যে পরমাণুর মধ্যে তার একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। সেটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, কারণ প্রোটনের চার্জের জন্য। নিউট্রনের কোনো চার্জ নেই আমরা বলেছিলাম। আর ইলেকট্রন গুলো, যেগুলো নেগেটিভলি চার্জ ইলেকট্রন, সেগুলো নিউক্লিয়াসের চারিদিকে তাদের বিভিন্ন কক্ষপথে ঘোরে। এবং এর সাদৃশ্য আমরা টেনেছিলাম তার সাথে, সৌরজগতের সাথে। সেখানে সূর্য কেন্দ্রে থাকে, আর গ্রহগুলো তাদের নিজস্ব কক্ষপথে ঘোরে। একই রকম ভাবে এখানে নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে বেসিক্যালি সূর্যের মতো, যেখানে প্রোটন আর নিউট্রন রয়েছে। আর অন্যান্য ইলেকট্রন গুলো কক্ষপথে ঘুরছে। একটা পার্থক্য শুধু আর এখানে আছে যে গ্রহদের ক্ষেত্রে একটা কক্ষপথে একটাই গ্রহ থাকছে, ইলেকট্রনের ক্ষেত্রে একটা কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, তারপর আমরা কি বলেছিলাম? তারপর আমরা বলেছিলাম যে আহ, অণু কিভাবে তৈরি হয়। সেটা বলতে কি আমরা বলেছিলাম যে অণু হচ্ছে অনেকগুলো পরমাণুর সমন্বয়ে তৈরি হয়। বিভিন্ন ধরনের পরমাণু একত্রিত হয়ে অণু তৈরি করতে পারে। সেখানে অণুর ক্ষেত্রে আমরা বলেছিলাম, আচ্ছা, পরমাণুর ক্ষেত্রে আমরা চিহ্নর কথা বলেছিলাম যে বিভিন্ন পরমাণুকে বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবং প্রোটন সংখ্যা পাল্টে গেলে পরমাণু পাল্টে যায়। সেই অনুযায়ী বিভিন্ন প্রোটন সংখ্যায়
বিভিন্ন পরমাণুর নাম এবং তাদের চিহ্ন আমরা বলেছিলাম। যেমন প্রথম সংখ্যা 1 হলে সেই পরমাণুর নাম হচ্ছে হাইড্রোজেন, তার চিহ্ন এইচ। এরকম করে 2, 3, 4, 5 করে 20 অব্দি বলেছিলাম আমরা। তারপরে আমরা অণুর কথা বলেছিলাম, যেখানে অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে অণু তৈরি করতে পারে। তারপরে আমরা যেটা বলেছিলাম যে অণু দুই ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক অণু, যেখানে একই ধরনের পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি করবে। যেমন দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করছে, আর দুটো নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেন অণু তৈরি করছে। তো এই ধরনের অণুকে আমরা বলেছিলাম মৌলিক অণু। আর যে ক্ষেত্রে আহ বিভিন্ন ধরনের পরমাণু, একই ধরনের পরমাণু নয়, বিভিন্ন আলাদা আলাদা ধরনের পরমাণু তারা একত্রিত হয়ে অণু তৈরি করে, তখন তাকে বলেছিলাম যৌগিক অণু। যেমন একটা নাইট্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যে অণু তৈরি করছে, সেটা কিন্তু একটা যৌগিক অণু, সেটা মৌলিক অণু নয়, কারণ এখানে দুটো বিভিন্ন ধরনের পরমাণু রয়েছে। তারপরে আমরা বলেছিলাম অণুর সংকেত। অণুর সংকেত বলতে কি আমরা বলেছিলাম যে কি করে অণু সংকেত লিখতে হয়, না যে যে পরমাণুগুলো উপস্থিত আছে তাদের চিহ্নগুলো লিখতে হয়, এবং নিচে তাদের সংখ্যাগুলো লিখতে হয়, কতগুলো সংখ্যায় তারা ওই অণুর মধ্যে উপস্থিত আছে। তাহলে একটা অণুর মধ্যে কোন কোন পরমাণু কতগুলো করে আছে সেইগুলো দিয়ে অণুর সংকেত লিখতে হয়, পরমাণুগুলোর চিহ্ন লিখতে হয়, আর তাদের সংখ্যাগুলো নিচে লিখতে হয়। যদি তার সংখ্যা একটি থাকে, কোনো 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 কিছুর পরমাণু একটি থাকে, তাহলে সেই সংখ্যাটা আমরা লিখবো না, সেই সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেবো, জাস্ট চিহ্নটা লিখবো। মনে পড়ছে বাদ বাকি সব? হ্যাঁ। হ্যাঁ বুঝতে। হুম। দেবজানি শরীর খারাপ নাকি? হ্যাঁ কিছু আমার তো সবসময় লেগেই থাকে। শুনতে পেলাম না, একবার বল। আমার সবসময় সর্দি লেগেই থাকে। ও আজ গলাটা কেমন বসা বসা লাগছে আর কি। আচ্ছা বেশ। আহ আমরা আগের দিন এই অণুর সংকেত লেখা শিখেছিলাম, কিন্তু সেখানে যেটা আমরা বলিনি সেটা হচ্ছে যে আমরা প্রথম বলেছিলাম যে যারা যারা যাদের যাদের পরমাণু আছে তাদের চিহ্নগুলো আগে লিখবো, নিচে তাদের সংখ্যাগুলোকে লিখবো। সেখানে যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এই যখন কার্বন আর অক্সিজেন দুটোই প্রেজেন্ট আছে, দুটোই উপস্থিত আছে, তখন কার চিহ্নটাকে আগে লিখবো আর কার চিহ্নটাকে পরে লিখবো। কেন অক্সিজেনটাকে আগে লিখছি না, কার্বনটাকে পরে লিখছি না, কেন কার্বনটাকে আগে লিখলাম, তাহলে সেটা আমরা বলিনি, ঠিক আছে? এখনো আমরা যেটা আহ, বলবো সেটা খুব কারণ সহকারে বলবো না, যদিও এটা একটা কারণ আছে, কিন্তু আমরা যেহেতু খুব ডিটেলে পড়ছি না আপাতত, পরে সুযোগ সময় সুযোগ হলে বলা যাবে। আপাতত আমি জাস্ট একটা একটা ক্রম বলে দেবো, যেই ক্রমে পরমাণুগুলোকে লিখতে হবে অণুর সংকেত লেখার সময়। তাহলে মূল প্রশ্ন কি, অণুর সংকেত লেখার সময় কোন পরমাণু চিহ্নকে আগে লিখবো, কোন পরমাণু চিহ্নকে পরে লিখবো, ঠিক আছে? তাহলে অণুর সংকেতে পরমাণুর চিহ্নের ক্রম, ঠিক আছে? প্রশ্নটা বুঝতে পেরেছিস তো, যে কেন সোডিয়াম, সালফার আর অক্সিজেন থাকলে সোডিয়ামটাকে আগে লিখছি, সালফারটাকে তারপরে লিখছি, তারপরে অক্সিজেনটাকে লিখছি? কেন সালফারটাকে কি আগে লেখা যাবে না? যাবে না, ঠিক আছে? এটা একটা রীতি, সেই রীতিটা আমাদের মেনেই এই অণুর সংকেতটাকে লিখতে হবে। তাহলে সেই রীতিটাকে খুব ডিটেলে আমরা বলবো না, কিন্তু আমরা একটা মোটামুটি একটা এরকম করে বলবো যে আহ, ছোট নিয়ম। তার কারণ কি সেটা আমরা এখনো এখন জানতে পারছি না, জাস্ট একটু মাথায় রাখতে হবে এই নিয়মটা। কারণ যদি পরে সময় সুযোগ হয় তখন আমরা ডিটেলে বলবো। তাহলে কি সেই ছোট নিয়ম, না এইগুলোকে আগে লিখতে হবে, যদি এইগুলো থাকে কোনো অণুর মধ্যে, তাহলে এদের চিহ্নকে আগে লিখতে হবে। আমি এক এক করে চিহ্ন লিখবো, তোরা এক এক করে নাম বলবি, তোদের দেখি তোদের কতটা কি মনে আছে না আছে। আচ্ছা রুদ্র বল, এটা এটা কিসের চিহ্ন? রুদ্র। সোডিয়াম। আচ্ছা বিজ্ঞানী বল, এটা কিসের চিহ্ন? ম্যাগনেসিয়াম। রুদ্র এটা ম্যাঙ্গানিজ। বল। ম্যাঙ্গানিজ। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। এটা কিসের দাঁড়াও। চিহ্ন, রুদ্র? কেটে গেল কথাটা, কি? কথাটা কেটে গেল, এটা কিসের চিহ্ন? অ্যালুমিনিয়াম।
আচ্ছা, দেবযানী বল এটা, পটাশিয়াম। তারপর এটা রুদ্র বল। এটা দাঁড়া এক second, মনে করতে হবে। এটা হুম হলো আরে কার্বন। হুম, কার্বন শুধু সি। ক্যালসিয়াম। হুম, এটা ক্যালসিয়াম। রুদ্র বল এটা কি হবে? বলবো? দাঁড়া দাঁড়া, কি মনে নেই। লিথিয়াম। মনে রাখতে হবে, পড়তে হবে, বলেছিলাম বারবার রোজ রোজ একবার করে দেখতে, নইলে এটা মনে থাকবে না কিন্তু। এরপরে তো আরো কঠিন জিনিস আমরা পড়বো, তাহলে তখন কি করে মনে রাখবি? লিথিয়াম। রুদ্র মনে করে এটা কি আছে? এটা বেরিলিয়াম। হুম, আর দেবযানী এটা? বোরন। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। যদি কোনো অণুতে এইগুলো প্রেজেন্ট থাকে, তাহলে এদেরকে আগে লিখতে হবে। আমরা এমন কোনো অণু পড়বো না যাদের মধ্যে, আমরা এই পর্যায়ে এমন কোনো অণু পড়বো না যাদের মধ্যে এই সোডিয়াম ম্যাগনেসিয়াম দুটোই আছে। মানে এদের মধ্যে যে কোনো একটাই থাকবে বেশিরভাগ অণুতে। যদি এরা থাকে, তাহলে এদের চিহ্নকে আগে লিখতে হবে অণুর সংকেত লেখার সময়। আচ্ছা, তারপরে কি লিখতে হবে? তারপরে যদি এইটা প্রেজেন্ট থাকে, এইটা কিসের চিহ্ন? দেবযানী বল। কি বললাম, আমি তো চলে গেলাম। আমি বলছি যে এদের মধ্যে যদি কোনো একজন প্রেজেন্ট থাকে, অণুর সংকেতে তার তার চিহ্নকে আগে লিখতে হবে। তারপরে যদি এইটা প্রেজেন্ট থাকে, এইটা কিসের চিহ্ন? কার্বন। কার্বন। তাহলে তারপরে যদি কার্বন প্রেজেন্ট থাকে, তাহলে তারপরে লিখতে হবে কার্বন, কার্বনের চিহ্নটাকে। তারপরে যদি এরা কেউ প্রেজেন্ট থাকে, এটা কিসের কিসের চিহ্ন? রুদ্র বল দেখি। এটা কিসের চিহ্ন? নাইট্রোজেন হ্যাঁ। আর আর এটা ফসফরাস। ফসফরাস। তাহলে তার মানে এরা যদি কেউ প্রেজেন্ট থাকে, তাহলে কার্বনের পরে তাদের চিহ্ন লিখতে হবে, ঠিক আছে? তারপরে লিখতে হবে এইটা, এটা কিসের চিহ্ন? দেবযানী বল। হাইড্রোজেন। আচ্ছা, তারপরে এটা, এটা কিসের চিহ্ন? রুদ্র বল। সালফার। সালফার। তারপরে ক্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। ঠিক আছে? তাহলে এই ক্রমে মোটামুটি আমাদের চিহ্নগুলো লিখতে হবে যখন কোনো আচ্ছা, অণু। এগুলো কি এই কটাই থাকে? আমি আপাতত তোদের এই জায়গায় বোঝানোর জন্য এই কটা দিয়ে কাজ চালাচ্ছি। এইটা লেখার একটা নিয়ম আছে, আর একটু ডিটেলে পড়লে ওই নিয়মটা বলা যেত। আপাতত তোরা এই ক্রমটা একটু মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? যে এইগুলো, এইগুলো চিহ্নকে সবার আগে লিখতে হবে, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন ফসফরাস থাকলে তাদের চিহ্ন লিখতে হবে। নাইট্রোজেন ফসফরাস দুটোই একসাথে থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে হাইড্রোজেন, তারপর সালফার, তারপর ক্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। এই ক্রমটা একটু মাথায় রাখার চেষ্টা করবি। দেখ আগের দিন মেলা, যেই অণুতে সোডিয়াম, সালফার, অক্সিজেন তিনটেই ছিল, তাদের চিহ্নতে আগে কাকে লিখছিলাম? আগে সোডিয়ামকে লিখছিলাম। দেখ এখানেও আগে এই ক্রম অনুযায়ী আগে সোডিয়াম থাকার কথা, তারপর সালফার থাকার কথা। দেখ সোডিয়াম, এগুলো তো এখানে নেই, এটাও নেই। সালফার তারপরে লিখেছি, এটা ছিল না। অক্সিজেন তারপরে লিখেছি। দেখে বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। দেবযানী বুঝতে পারছিস? হুম। আচ্ছা, এখানেও দেখ কিভাবে লিখছি। এখানে কি কি ছিল? সোডিয়াম, কার্বন, অক্সিজেন। কি ক্রমে লিখেছি দেখ। আগে সোডিয়াম লিখেছি, ভালো করে দেখ ওখানে। আগে সোডিয়াম লিখেছি, তারপরে কার্বন লিখেছি, তারপরে কার্বন লিখেছি, তারপরে অক্সিজেন লিখেছি, কারণ অক্সিজেন অনেক লাস্টে আছে। তারপরে অক্সিজেন লিখেছি। এরকম করে প্রত্যেকটাতে মিলিয়ে দেখবি যে এখানে কার্বন আর অক্সিজেন ছিল, কার্বনকে আগে লিখেছি, তারপর অক্সিজেন লিখেছি। এখানে দেখ কার্বন এই ক্রমে আগে আছে, অক্সিজেন পরে আছে, তাই কার্বনকে আগে লিখতে হবে, অক্সিজেনকে পরে লিখতে হবে। এরকম যে কটাতে দেখবি আছে, ধর নাইট্রোজেন আর অক্সিজেন আছে, আগে নাইট্রোজেনকে লিখেছি, তারপর অক্সিজেন লিখেছি। দেখ এই ক্রমে আগে নাইট্রোজেন আছে, পরে অক্সিজেন আছে। তাহলে উল্টো লেখা যাবে না কিন্তু, এই এন ওটাকে ও এন লেখা যাবে না। ঠিক আছে? এটা রীতি বিরুদ্ধ। মানে কেমিক্যাল ফর্মুলা বা অণু সংকেত, সেটা একটা রীতি মেনে লেখা হয়। প্রথম কথা, এই সংকেতগুলো আমরা কেন ব্যবহার করছি, বা চিহ্ন বা সংকেতগুলো আমরা কেন ব্যবহার করছি? বেসিক্যালি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, যাতে আমাদের বারবার করে পরমাণুগুলোর নাম বা অণুগুলোর নাম না বলতে হয়, আমরা যাতে শর্টে সেগুলোকে প্রকাশ করতে পারি, সেই জন্যই সংকেত লেখা হয়। তো সেই সংকেত লেখার একটা রীতি আছে, একটা পার্টিকুলার রীতি মেনে সেটা লেখা হয়। সেই রীতি মেনেই আমাদের লিখতে হবে, নাহলে কিন্তু সংকেত লেখাটা ভুল লেখা হবে। তো সেই জন্য সেই রীতি লেখার সময়, যেটা আগের দিন বলেছিলাম, যে 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 পরমাণুগুলো উপস্থিত আছে তাদের চিহ্ন এবং নিচে তাদের নাম্বার যদি একের বেশি থাকে, আর
আজকে যেটা শিখলাম যে কি ক্রমে কি অর্ডারে তাদেরকে লিখতে হবে, সেই অর্ডারটা একটা বেসিক অর্ডার আমি বলে দিলাম। এই অর্ডারটা একটু মাথায় রাখার চেষ্টা করবি, বারবার করে না দেখলে কিন্তু এটা মাথায় ঢুকবে না। বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ বোঝা আচ্ছা, এবার আমরা দেখবো যে আমরা আগের দিন কিছু আয়ন পড়েছিলাম, যে আয়ন কি জিনিস। আয়ন কি জিনিস শুধু বল দেখি। আয়নটা কোনো মুখস্থ রাখছে। আরে মুখস্থ রাখার কি আছে, কি জিনিস ছিল একটু বেসিকটা বল। আয়ন হলো আমরা পরমাণু নিস্তড়িত কারণ, আহ, কারণ হলো প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এবং এদের চার্জ তুই সমান ও আমাদের বিপরীত আমার হয়ে থাকে। খাতা দেখে 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 বলছিস নাকি? হ্যাঁ, এটা খাতা থেকে বলেছি, কারণ পরমাণু নিস্তড়িত সেটা জানি, তারপর বলে গেছি। পরমাণু নিস্তড়িত এটা তো আমি বোঝানোর জন্য বলেছিলাম, আয়ন কি তার সাথে এটা কি সম্পর্ক? কি বলে বলো একটু। আমি যখন আয়ন পড়িয়েছিলাম তখন হুম। বোঝানোর জন্য ওইখান থেকে শুরু করেছিলাম, কিন্তু তুই যেটা বলছিস সেটার সাথে আয়ন নিস্তড়িত এটার কি সম্পর্ক? সরি, পরমাণু নিস্তড়িত এটার কি সম্পর্ক? ও হ্যাঁ, এটার তো কোনো তাহলে আয়ন কি জিনিস ছিল, তুই পড়েছিস আদৌ ঠিক করে? হ্যাঁ, পড়েছি তারা। আমি আমার মতন বলছি, হ্যাঁ। হুম। আহ, আয়ন এমন একটা জিনিস যেটা মৌলিক এবং যৌগিক দুটোই হয়, এবং ওই দুটি মধ্যে আহ, ওই দুটি সেটা বলতে হবে, ওই যে সেগুলো কি বলে। কিছুই বলতে পারছি না ঠিক করে। আর একটু মুখস্থ করতে হচ্ছে, তো মুখস্থ করতে তো পারছি না। আরে, আমি তোকে আয়ন কি জিনিস সেটা তো এক কথাই বলা যায়, যে পরমাণু যার চার্জ আছে, যার থেকে এক বা একাধিক ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে, বা এক বা একাধিক ইলেকট্রন ঢুকিয়ে নেওয়ার ফলে যার একটা চার্জ এসছে, তাকে আয়ন বলে। এইটা এইটা বলতে কি মুখস্থ করতে হয় সংজ্ঞা? না, এটা ঠিক এটা করে তো মুখস্থ পড়লেই বলা করতে। যায়। এটা তো ঠিক করে পড়িসনি ওই জায়গাটা। আচ্ছা, আগে হ্যাঁ। যখন আয়নের কথা বলেছিলাম, না পড়লে হবে না, মানে আমি এরপরে গিয়ে না পড়লে আর কিছুই বুঝতে পারবি না, কারণ এটা শুরুর দিক তো, এবং এগুলো পড়াচ্ছে এই জন্যই, কারণ এরপরে এইগুলো লাগবে। এইগুলোই তো ঠিকঠাক না থাকে এরপরে কিছুই আর বুঝতে পারবি না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। একবার দুবার পড়ে কিন্তু এই জায়গাগুলো হবে না, বারবার করে বলছি, এই জায়গাগুলো পরে সমস্ত জায়গায় লাগবে কেমিস্ট্রিতে, শুধু এই ক্লাসে না, পরের ক্লাসেও লাগবে। সুতরাং সেটা যদি ভালো করে না পড়ে থাকে, এগুলো এই সম্বন্ধে এগুলো ক্লাস 8-এ পড়াতো, সেটা যদি এখনো ঠিক করে না পড়ে থাকে তাহলে কিন্তু পরে গিয়ে কিছু বুঝতে পারবি না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তখন এটা বুঝতে পারছি না ওটা বুঝতে পারছি না বলে কোনো লাভ নেই, কারণ শুরু থেকে আবার পড়াতে হয় তাহলে। যাই হোক, আমরা একটু আয়নের কথা বলেছিলাম, সেই আয়নগুলোর নামগুলো সম্পর্কে আমাদের আরেকটু অবগত হওয়া দরকার। সেই কিছু আয়নের নাম তার এবং তাদের চিহ্ন নিয়ে আমি বলে দিচ্ছি। যেমন ধর একটা আমরা পড়েছিলাম যে ক্লোরিন থেকে, ক্লোরিনে কি থাকে, 17টা ইলেকট্রন 17টা প্রোটন থাকে। সেখান থেকে একটা ইলেকট্রন যদি আমি বার করে নিই, যদি একটা ইলেকট্রন আমি বার করে, সরি সরি, যদি একটা ইলেকট্রন আমি ঢুকিয়ে দিই ক্লোরিনে, তাহলে প্লাস একটা ইলেকট্রন যদি করি, তাহলে ক্লোরিন Cl- একটা আয়ন তৈরি হয়। তাহলে এইটা ক্লোরিনের পরমাণু, এইটা ক্লোরিন পরমাণুতে একটা ইলেকট্রন ঢোকানোর ফলে একটা এক্সট্রা নেগেটিভ চার্জ আসার জন্য একটা একটা আয়ন তৈরি হলো। এই আয়নটার নাম ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন। ঠিক একই রকম করে যদি ফ্লুরিন পরমাণুতে আমি একটা ইলেকট্রন ঢোকাই, ফ্লুরিনে ছিল 9টা ইলেকট্রন 9টা প্রোটন, তাতে যদি আমি একটা ইলেকট্রন ঢোকাই তাহলে কি হবে, এই আয়ন তৈরি হবে। এর নাম হচ্ছে ফ্লোরাইড আয়ন। এই নামগুলো একটু মাথায় রাখতে হবে, ফ্লোরাইড আয়ন। এরকম একই রকম ভাবে যদি অক্সিজেন পরমাণুতে আমি, যেখানে ছিল 8টা ইলেকট্রন 8টা প্রোটন, তাতে যদি আমি দুটো ইলেকট্রন ঢোকাই তাহলে যে আয়নটা তৈরি হবে সেটা হচ্ছে O2-। এর নাম হচ্ছে অক্সাইড আয়ন। অক্সাইড আয়ন। নাইট্রোজেনে, নাইট্রোজেনে যদি আমি
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমার একটা বন্ধুর একটা ফোন চলে এসেছিল, ফোন চলে এলে আমার ইন্টারনেটটা আবার কেটে যায়। যাই হোক, এরকম ভাবে নাইট্রোজেনে তিনটে ইলেকট্রন ঢোকালে সেটা হয় N3 মাইনাস, এর নাম হচ্ছে নাইট্রাইড, নাইট্রাইড আয়ন। একই রকম ভাবে সালফারে দুটো ইলেকট্রন ঢোকালে যে আয়ন তৈরি হয় S2 মাইনাস, এর নাম সালফাইড আয়ন, সালফাইড আয়ন। তাহলে এই নামগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো খুব কমন আয়ন। এবং এদের ক্ষেত্রে মানে আমরা যখন পরমাণু, সরি, অণুর চিহ্নটা আরেকটু ডিটেলে পড়বো, সরি, অণুর সংকেতটা একটু ডিটেলে পড়বো, তখন এই নামগুলো আমাদের কাজে লাগবে। আমরা এখনো অব্দি যেটা শিখিনি সেটা হচ্ছে যে কোন একটা অণুর নাম বলে দিলে সেই অণুর নাম থেকে অণুর সংকেত কিভাবে লেখে। আমরা অণুর সংকেত লেখার কিছু বেসিক নিয়ম শিখেছি। কি নিয়ম শিখেছি? সেটা হচ্ছে যে কারা কারা উপস্থিত আছে, কোন কোন পরমাণু উপস্থিত আছে তাদের চিহ্নগুলো বসাও এবং তাদের সংখ্যাগুলো লেখো। আজকে যেটা শিখলাম তাদের চিহ্নগুলো কি ক্রমে বসাতে হবে। কিন্তু যদি আমাকে একটা অণুর নাম বলে দেয়, সেখান থেকে কি করে অণুর সংকেত লেখাও, সেটার প্রক্রিয়া আমরা এখনো শিখিনি, আজকে শিখবো। সেইটার জন্য এই আয়নগুলোর নাম জানাটা খুব জরুরি। তাহলে ক্লোরিন থেকে ক্লোরিনে একটা ইলেকট্রন ঢোকালে যেটা পাই সেটা হচ্ছে Cl মাইনাস ক্লোরাইড আয়ন। এইরকম ভাবে F মাইনাস হচ্ছে ফ্লুরাইড আয়ন, O2 মাইনাস হচ্ছে অক্সাইড আয়ন, N3 মাইনাস হচ্ছে নাইট্রাইড, নাইট্রাইড আয়ন। এটা খেয়াল রাখতে হবে, এখানে ড আছে কিন্তু নাইট্রাইড। একই রকম ভাবে অক্সাইড যেমন ড, ক্লোরাইড ফ্লোরাইড এগুলো সব ড। তেমনি আচ্ছা, সালফারের দুটো। ওকে +2 করা যাবে, +2 +3 বা -1? হ্যাঁ, হ্যাঁ, এটা কেন আমরা ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন ঢুকিয়ে আয়নটা তৈরি করছি, ফ্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন ঢুকিয়ে করছি, অক্সিজেনের ক্ষেত্রে দুটো ঢুকিয়ে করছি, নাইট্রোজেনের ক্ষেত্রে তিনটে ঢুকিয়ে করছি, বা সালফারের ক্ষেত্রে দুটো ঢুকিয়ে করছি, এটা এক্ষুনি এক্ষুনি বোঝানো যাচ্ছে না। ঠিক আছে, বোঝানো যাচ্ছে না, তার কিছু কারণ আছে। আমি যেহেতু পরমাণু গঠনটা ডিটেলে পড়াইনি সেই জন্য বোঝানো যাচ্ছে না। তুই যেটা প্রশ্ন করছিস যে কেন একটা ঢোকাচ্ছি, কেন দুটো ঢোকাচ্ছি না, বা কেন একটা বের করছি না, করছি না কারণ ক্লোরিন এইভাবেই সাধারণত আয়নটা তৈরি করে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে আয়নটা তৈরি করে, একটা ইলেকট্রন বর্জন করে বা দুটো ইলেকট্রন গ্রহণ করে আয়ন তৈরি করে। সেটা ফ্লোরিনের ক্ষেত্রে আচ্ছা। এই প্রযোজ্য, অক্সিজেনের ক্ষেত্রে এরকম দুটো ইলেকট্রন ঢুকিয়ে করে। এইভাবেই হয়। প্রশ্ন হচ্ছে কেন এইভাবেই হয়, ঠিক আছে, যে কেন ক্লোরিন একটা ইলেকট্রন বের করে আয়ন তৈরি করে না সাধারণত, সেটার কারণটা এক্ষুনি বোঝানো যাচ্ছে না, কারণ আমরা পরমাণুর গঠনটা যেহেতু করিনি। এইটা রিলেটেড হচ্ছে ওই ইলেকট্রন গুলো নিজের কক্ষপথে কিভাবে সজ্জিত আছে তার সাথে। সেইটা আমরা খুব ডিটেলে পড়িনি বলে আমরা এখন ওটা বোঝাতে পারছি না, পরে সময় সুযোগ হলে বোঝাবো। আপাতত এইটুকু জেনে রাখ যে ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে Cl মাইনাস বা ক্লোরাইড আয়ন তৈরি করে, এবং বাকি বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে যেটা যেটা বললাম সেটাই প্রযোজ্য। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। বেশ, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলক। কেমিস্ট্রির এই ইনিশিয়াল পার্টটায় কিছু জিনিসপত্র মুখস্থ রাখতে হবে, যাতে করে পরে জিনিসপত্রগুলো কাজ করতে সুবিধা হয়। মানে এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা নতুন বিদ্যা শিখছি, সেই নতুন বিদ্যার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো সব ক্ষেত্রেই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তুই যখন প্রথম অঙ্ক শিখেছিলিস, অঙ্ক সংখ্যাগুলো লেখার কি উপায় এবং তাদের যোগ বিয়োগ কি করে করে, সেটা তোকে, সেই নিয়মগুলোকে তোকে মুখস্থ রাখতে হচ্ছিল। সেই নিয়মগুলো ব্যবহার করে তুই অন্য অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করছিস। এখানেও আমরা একটা নতুন বিদ্যা শিখছি, যার কিছু নির্দিষ্ট রীতি নীতি আছে। সেই রীতিনীতিগুলো আমাদের মুখস্থ রাখতে হবে প্রথমে, যাতে আমরা পরে সেই রীতিনীতিগুলো ব্যবহার করতে পারি। তো আমি সেই ইনিশিয়াল জায়গাটা মূলত এখন ডেভেলপ করার চেষ্টা করছি। এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস 8-এ শিখে, মানে 8-এর সিলেবাসে থাকে। তো 8-এ শিখে আসার কথা, কিন্তু আমি জানি না তোরা কতটা শিখে এসেছিস, সেজন্য আমি একবার ছোট করে একটা দুটো ক্লাসে সেটাকে একবার ডেভেলপ করানোর চেষ্টা করছি। আচ্ছা, আয়ন, এরপর আমরা বললাম মূলক। ঠিক যেমন পরমাণু থেকে একটা ইলেকট্রন বা আহ, বের করে, বা এক বা একাধিক ইলেকট্রন বের করে, বা এক বা একাধিক ইলেকট্রন ঢুকিয়ে একটা চার্জ জিনিস আমরা পেয়ে থাকি, একটা চার্জ জিনিস আমরা পেয়ে থাকি যাকে আমরা আয়ন বলি। মূলকও তেমনি একাধিক পরমাণুর, পরমাণু বা আয়ন
এর গুচ্ছ যার চার্জ আছে। মূলকগুলি অনেক, আচ্ছা এটা দরকার নেই এটা। তাহলে মূলক কি জিনিস? আয়নের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে একটাই পরমাণু আছে। ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন হলো, যার মধ্যে শুধুমাত্র ক্লোরিনের পরমাণু আছে। ফ্লুরিন থেকে ফ্লুরাইড আয়ন হলো, যার মধ্যে শুধুমাত্র ফ্লোরিনের পরমাণু আছে। হ্যাঁ, পরমাণু আছে প্লাস একটা এক্সট্রা ইলেকট্রন আছে। মূলক হচ্ছে তেমনি একাধিক পরমাণু বা আয়ন দিয়ে তৈরি একটা একটা গুচ্ছ, যার নিজস্ব চার্জ আছে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। যেমন ধর, উদাহরণ, তাহলে এখানে আমরা নাম দেখবো, এখানে আমরা সংকেত দেখবো। যেমন ধর, একটা মূলকের নাম হচ্ছে হাইড্রক্সাইড। হাইড্রক্সাইড মূলক, ঠিক আছে। এর সংকেত কি? ও এইচ মাইনাস, ঠিক আছে। তাহলে এটা কি জিনিস বেসিক্যালি? প্রথম কথা, এটা একটা চার্জ জিনিস, এখানে একটা মাইনাস লেখা আছে। এই জিনিসটার মধ্যে কিসের কিসের পরমাণু আছে? অক্সিজেনের পরমাণু আছে, হাইড্রোজেনের পরমাণু আছে। তাহলে এবার সংখ্যার সাথে মেলানোর চেষ্টা কর। একাধিক পরমাণু বা আয়নের গুচ্ছ যার চার্জ আছে। তাহলে আয়ন আমরা যখন পড়ছিলাম তখন তাতে একই ধরনের পরমাণু ছিল, হয় সালফার ছিল, নয় নাইট্রোজেন ছিল, নয় অক্সিজেন ছিল, নয় সোডিয়ামও থাকতে পারে, Na+। কিন্তু এক্ষেত্রে একাধিক পরমাণু আছে এবং মূল জিনিসটার একটা চার্জ আছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। দেবজানি, বুঝতে পারছিস? হ্যাঁ। এরকম করে কিছু কমন মূলক এবং তাদের সংকেতগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সব করে এক এক করে লিখছি। ধর, এটা কার্বনেট মূলক। আচ্ছা, এটাকে দুটো ইয়েতে ভেঙে লিখি, তাহলে জায়গাটা বেশি পাওয়া যাবে। আচ্ছা, আগের দিনের পড়াটা কি তুমি পিডিএফ করে পাঠিয়েছিলে? হ্যাঁ, গ্রুপে পাঠালাম তো মনে হয়। আমার তো মানে খুলছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। অন্য জায়গায় চলে যাচ্ছে মানে? মানে পিডিএফ আসেই নি। কি কি শান্ত কথা? দা, আমার কিন্তু এসছে। আর আমি ক্লাস নোটটা করে পাঠিয়েছি। মানে এইটা গ্রুপে চেক করতে, এই মেসেজটা দেবজানি, যেটা আমি দেখ ইয়ে করলাম। হ্যাঁ, দেখি। ওটা আসছে না। তুমি যেটা ইয়ে করেছো ওটা আসছে না, খুলছে না। মানে খুলছে না বলতে আরেকবার একটু বোঝা আমাকে। মানে খুলছে না মানে ক্লিক করলে কি মানে হচ্ছে? পিডিএফটা খুলছে না। কি কি কথা? আমার কিন্তু ক্লিয়ার আসছে। দাঁড়া দেখি, আমাকে দেখে দে। সেটা তুই গোটা সপ্তাহের পরে এখন বলছিস, পরের পড়ার সময়? আমার ফোনে তো এতদিন আসেই নি। হ্যাঁ, আমার এখানেও তো খুলছে ঠিকঠাক করে, আমার মোবাইলেও তো খুলছে। আচ্ছা, আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি। দেখতে পাবো খুলে কিনা। পাঠিয়েছো? যাচ্ছি যাচ্ছি।
হ্যাঁ, গেছে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। বেশ। হ্যাঁ, তাহলে আমরা যেটা পড়ছিলাম যে মূলক এবং তাদের নাম এবং তাদের চিহ্ন। ঠিক আছে, মূলক কি জিনিস না, একাধিক পরমাণু বা আয়ন একত্রিত হয়ে যখন একটা গুচ্ছ তৈরি করে এবং যেই জিনিসটা পুরো জিনিসটা একটা চার্জ থাকে। ঠিক আছে, তার আমরা কিছু উদাহরণ পড়ার চেষ্টা করছিলাম। যেমন একটা উদাহরণ আমরা পড়লাম হাইড্রক্সাইড মূলক। হাইড্রক্সাইড মূলকটার আহ, সংকেত কি না, OH-। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু একটু, কারণ এগুলো আবারও বলছি পরে কাজে লাগবে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে কার্বনেট মূলক। কার্বন মূলকের চিহ্ন কি, CO3 2-। ঠিক আছে, এটা হচ্ছে কার্বনেট মূলক। আমরা এখানে কিছু কমন মূলক যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলোরই আমরা সংকেতটা জেনে নিচ্ছি, নাম এবং সংকেত জেনে নিচ্ছি। তারপরে আছে ধর বাইকার্বনেট। বাইকার্বনেটের চিহ্ন কি বা সংকেত কি, HCO3-। ঠিক আছে, এরকম করে যে কোনো মূলকের ক্ষেত্রে দেখবে এটা একটা কমন ফর্ম, যে কোনো মূলকের আগে যদি বাই জোড়ে, তার মানে তার আগে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে আর চার্জটা একটা মাইনাস কমছে। কার্বনেট CO3 2-, বাইকার্বনেট HCO3-। তাহলে একটা মাইনাস কমলো, 2- থেকে শুধু মাইনাস হলো, আর তার আগে একটা হাইড্রোজেন চললো। ঠিক আছে, আচ্ছা, একই রকম ভাবে আর কি আছে, নাইট্রেট। নাইট্রেট মূলকের চিহ্ন কি, NO3-। ঠিক আছে, আর কি আছে, নাইট্রাইট। নামের পার্থক্য লক্ষ্য করবি, নাইট্রেট, নাইট্রাইট। ঠিক আছে, নাইট্রাইট কি, NO2-। আচ্ছা, আর কি আছে, আর কি আছে, ফসফেট, PO4 3-। ফসফাইট, PO3 3-। ফসফাইট। আচ্ছা, সালফেট, SO4 2-। বাইসালফেট, আচ্ছা, একটুখানি ফসফেটটা দেখাবে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। পিও ফোর জিরো থ্রি থ্রি মাইনাস আর ফসফাইট হচ্ছে PO3 3-। হুম, ঠিক ঠিক আছে, আছে। হুম। বাইসালফেট, ঠিক বাইসালফেট ঠিক একই রকম নিয়ম, এইচ আগে জুড়বে, SO4-। ঠিক আছে, সালফাইট, সালফাইট, SO3 2-। ঠিক আছে, সালফাইট, একই রকম ভাবে বাইসালফাইট, HSO3-। আচ্ছা, আর কি আছে, আর কি আছে, আহ আচ্ছা দেখ, সালফাইড কি ছিল, সালফাইড এখানে আমরা আয়নে পড়েছিলাম, সালফাইডটা কি ছিল, S2-। তাহলে বাই সালফাইড কি হবে, বাই সালফাইড, HS-। ঠিক আছে, HS-। আর কি পড়তে হবে আমাদের, সায়ানাইড, সায়ানাইড, CN-, থায়োসায়ানাইড, SCN-। লাস্ট একটা বলবো, থায়োসালফেট।
S2O3 2 এই কটা মূলক এবং তাদের সংকেত গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, কারণ এগুলো আমাদের বারবার বারবার প্রয়োজন পড়বে। এবং তার সাথে এই কটা আয়ন, এই কটা আয়ন আর এই কটা মূলক এবং তাদের সংকেতগুলো আরেকবার বলে দিচ্ছি। হাইড্রোক্সাইড হচ্ছে OH-, কার্বনেট হচ্ছে CO3 2-, বাইকার্বনেট হচ্ছে HCO3-। এখানে একটা এইচ জুড়লো আর একটা মাইনাস কমলো কার্বনেট থেকে বাইকার্বনেট। নাইট্রেট NO3-, নাইট্রাইট NO2-, ফসফেট PO4 3-, ফসফাইট PO3 3-, সালফেট SO4 2-, বাইসালফেট HSO4-, সালফাইট SO3 2-, বাইসালফাইট HSO3-। বাইসালফাইড, সালফাইড কি ছিল? সালফাইড ছিল S2-। তাহলে বাইসালফাইড কি হলো? HS-। সায়ানাইড SCN-, থায়োসায়ানাইড SCN-। ঠিক আছে। থায়োসালফেট কি? S2O3 2-। এই কটা মূলক আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা সরি, আর একটা দুটো আছে, সেটা হচ্ছে যে এগুলো সব নেগেটিভলি চার্জ, একটা দুটো পজিটিভলি চার্জ, সেটা বলে দিই। সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম মূলকটার চিহ্ন কি? NH4+। আর আরেকটা কি আছে? হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়ামের চিহ্ন হচ্ছে H3O+। এগুলো বোঝা গেছে নাকি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? বুঝে গেছি। দেবজিনী বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের পড়তে হবে যোজ্যতা। যোজ্যতা বা ইংলিশটাকে বলে ভ্যালেন্সি। যোজ্যতা বা ভ্যালেন্সি কি? এই যোজ্যতা ব্যাপারটা কি জিনিস? না, একটা কোনো পরমাণু অন্য কোনো পরমাণুর সাথে কি অনুপাতে যুক্ত হতে পারে, ঠিক আছে? এর একটার সাথে ওর কটা যুক্ত হবে, তাকে বলে যোজ্যতা। ঠিক আছে, তাহলে সহজে আমরা বোঝার চেষ্টা করি যে কোনো পরমাণু আচ্ছা কোনো পরমাণু বলাটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এই যে আমরা পরমাণুগুলো পড়েছি, যখন আমরা মৌলিক অণু বলেছি তখন বলেছি তো যে একই ধরনের পরমাণু যদি যুক্ত হয়ে অণু তৈরি করে তখন তাকে আমরা মৌলিক অণু বলেছি। এই যে পরমাণুগুলো বেসিক্যালি, বা এই যে বিষয় বা জিনিসগুলো, যে ধর অক্সিজেন, নাইট্রোজেন বা কার্বন, যাদের আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিহ্ন পড়েছি, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। ঠিক আছে, কারণ এদের মধ্যে কেবল একই ধরনের পরমাণু সবাই প্রেজেন্ট আছে। কার্বনের মধ্যে শুধু কার্বনই আছে, কার্বনের পরমাণুই আছে। তাহলে এদেরকে আমরা বলবো মৌল। ঠিক আছে, তাহলে মৌলিক অণুগুলোকে বলা হচ্ছে, বা মৌলিক অণুর যে যে জিনিসগুলো সেগুলোকে বলা হয় মৌল। আর যাদের মধ্যে একাধিক বিভিন্ন ধরনের পরমাণু আছে তাদের বলে যৌগ। ঠিক আছে, তাহলে আমরা এরকম করে বলি যে কোনো মৌলের পরমাণু, কোনো মৌলের পরমাণু, মৌল বলতে কি বোঝাচ্ছে আবার বলছি, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলোকে মৌল বলছে। ঠিক আছে, কোনো মৌলের পরমাণু অন্য কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু বা যৌগিক অণু তৈরি করার সময়, যাই বলিস, তাহলে যৌগিক অণু বা যৌগ বলে ওটা যাওয়ার সময়, যৌগিক অণু বা যৌগ তৈরি করার সময় যে অনুপাতে যুক্ত হয়। আমরা কি বলতে চাইছি? কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন মিলে, নাইট্রোজেনের পরমাণু আর অক্সিজেনের পরমাণু মিলে একটা অণু তৈরি করবে, একটা যৌগিক অণু তৈরি করবে। তো প্রশ্ন হচ্ছে কটা নাইট্রোজেন পরমাণু কটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে? এটা কি দিয়ে নির্দিষ্ট হচ্ছে? এই যে অনুপাতটা, যে অনুপাতে যুক্ত হচ্ছে একটা পরমাণু আর একটা অন্য পরমাণুর সাথে, এটাকেই বলে সেই পরমাণুর যোজ্যতা।
ঠিক আছে? এই যোজ্যতাটা অনেকভাবে মাপা হয়। তার একটা সহজ উপায় হচ্ছে কোনো পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে তাকে তার যোজ্যতা বলে। ঠিক আছে? তাহলে এরকম করে দেখি যে, যদি এরকম করে বলি যোজ্যতার হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে যোজ্যতা। আচ্ছা, কি বলতে চাইছি আমি খুব ডিটেলে বলবো না, শর্টেই বলতে চাইছি। এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে, ধরে নেওয়া হচ্ছে হাইড্রোজেনের যোজ্যতা সমান সমান 1। এবার অন্য কোনো মৌলের পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তাকে ওই মৌলের যোজ্যতা বা যোজ্য বা সেটা হবে ওই মৌলের যোজ্যতা, সেই সংখ্যাটা এরকম করে বলি। সেই সংখ্যাটি হবে ওই মৌলের যোজ্যতা, ওই মৌলের যোজ্যতা। তাহলে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যাক। তাহলে কি বলা হচ্ছে? প্রথম কথা, যোজ্যতার মূল কনসেপ্টটা হচ্ছে একটা কোনো একটা মৌলের পরমাণু অন্য কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় যে অনুপাতে যুক্ত হয়, যে এর একটার সাথে ওর কটা যুক্ত হচ্ছে, সেইটাকে বলছে সেই মৌলের যোজ্যতা। এই যোজ্যতাটাকে অনেক সময় হাইড্রোজেনের সাপেক্ষে সংজ্ঞায়িত করা হয়। সেখানে কি ধরা হয়? সেখানে ধরা হয় হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে অন্য যে কোনো মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারছে তাকে ওই মৌলের যোগ্যতা বলবো। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। উদাহরণ উদাহরণ একটি অক্সিজেন পরমাণু দুটি, শান্তনুদা, হ্যাঁ। দেখতে পাচ্ছি না কেন? ও আচ্ছা, এটা বোধহয় কোনোভাবে স্ক্রিন শেয়ারটা অফ হয়েছে। এবার কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দীপজানি দেখতে পাচ্ছিস? হুম। বেশ। দুটি অক্সিজেন, সরি, একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে অক্সিজেনের যোজ্যতা কত হবে? সমান সমান 2। তাহলে ব্যাপারটা কিভাবে দেখছি আমরা? যে হাইড্রোজেনের যোজ্যতা আমি ধরে নিয়েছি 1। এবার একটা অক্সিজেন এরকম দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছে। ঠিক আছে? তাহলে একটা হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, একটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা কত হবে? 2। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে কি হবে? আরেকটা উদাহরণ দেখলে, ধর একটি নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তিনটি H
পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কি হবে? 4 নাইট্রোজেন। 4। হ্যাঁ 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। কি হ্যাঁ। বলছি? একটা নাইট্রোজেন পরমাণু 3টে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তাহলে 4 কোত্থেকে হলো? আর 3-এর সাথে 1 যোগ করলে তো 4ই হয়। কোথায় এক যোগ করছি? এখানে এক যোগ করেছি কি? ও না। কি কনসেপ্টটা বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি না। না, এটা গন্ডগোল হয়ে গেছে তাই। একটা কোনো পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ পারছি, আমি ওটা ভেবেছি একটি ছিল, আমি দেখিনি দুটি। তো একটি একটি তারপর দুই করেছে, এই জন্য যোগ করে আমি হয়তো 2 হয়েছে, এই জন্য বললাম 4। হ্যাঁ, তাহলে তুই শুনছিস না ঠিক করে। শুনলে তো বলতে পারতি, আমি তো শুনলে তো বারবার করে বলছি একই কথা। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত হবে? 3। ঠিক আছে, তাহলে এইরকম করে একটা কোনো কিছুর পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তার যোজ্যতা হচ্ছে তাই। ঠিক আছে, এই যোজ্যতাকে আরো ডিটেলে পড়া যেতে পারে, আমরা সেটাতে যাচ্ছি না। আমরা এবার দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে মানে বিভিন্ন পরমাণু বা আয়ন বা মূলকের যোজ্যতা কত হবে। ঠিক আছে, সেটা আমরা একটু দেখবো। আহ ওটা কি ইয়ে থেকে বলবো দাঁড়া। আচ্ছা, আমরা যে পরমাণুর লিস্টটা আগের দিন করেছিলাম, চিহ্নের লিস্টটা, সেইখানে আমরা যোগ্যতাটাকে যদি লিখে দিই। আহ আচ্ছা ঠিক আছে, এটা ধরেই করি, কপি করে নিই। চিহ্ন আর যোগ্যতা। আচ্ছা ঠিক আছে, লিখে নিচ্ছি। তাহলে পরমাণুগুলোর চিহ্ন, ঠিক আছে, আর ধর প্রোটন সংখ্যাটা আমি লিখছি পরপর। আর এখানে ধর যোগ্যতা লিখছি, সাইজে চাপে লিখি তাহলে এটা চিহ্ন, প্রোটন সংখ্যা আর যোগ্যতা। ঠিক আছে, তাহলে প্রথম ধর হাইড্রোজেন, এর প্রোটন সংখ্যা থাকে 1। এর যোগ্যতা কত আমরা ধরে নিচ্ছি, ক্ষেত্রে হাইড্রোজেনের যোগ্যতাকে আমরা 1 ধরবো। ঠিক আছে, একই রকম ভাবে আহ আমরা এক্ষেত্রে হিলিয়াম, নিয়ন আর আর্গনটাকে বাদ দিচ্ছি। ঠিক আছে, আবার কেন বাদ দিচ্ছি এক্ষুনি আমি বলতে চাইছি না বা বলতে পারবো না, পরে সময় সুযোগ হলে আমরা বলবো। তাহলে হাইড্রোজেনের পরে ধর হিলিয়াম আছে, এর প্রোটন সংখ্যা 2। এখানে আমি কিছু বলছি না যোগ্যতা সম্পর্কে। লিথিয়াম, তার প্রোটন সংখ্যা হচ্ছে 3, যোজ্যতা 1। ঠিক আছে, বেরিলিয়াম 4, যোজ্যতা 2। ঠিক আছে, বোরন 5, যোজ্যতা 3। কার্বন 6, যোজ্যতা 4। ঠিক আছে, নাইট্রোজেন 7, যোজ্যতা 3। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, যোজ্যতা 2। আবার ফ্লুরিন, তার প্রোটন সংখ্যা হচ্ছে 9, যোজ্যতা 1। নিয়ন প্রোটন সংখ্যা 10। আমি এই নিয়নের যোজ্যতা নিয়ে কিছু বলবো না। ঠিক আছে, আবারও। তারপর আছে সোডিয়াম, এর প্রোটন সংখ্যা 11, যোজ্যতা 1। ম্যাগনেসিয়াম, এর প্রোটন সংখ্যা 12, যোজ্যতা 2। অ্যালুমিনিয়াম 13, 3। সিলিকন 14, 4। ফসফরাস 15, 3। সালফার 16, 2। ক্লোরিন 17, 1। আর্গন 18, এটা নিয়ে কিছু বলছি না। পটাশিয়াম 19, 1। ক্যালসিয়াম 20, 2। তাহলে আমি এখানে 20 অব্দি পরমাণুগুলোর চিহ্ন, তাদের পূরণ সংখ্যা এবং যোগ্যতা বলে দিলাম। ঠিক আছে,
এদের মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পার, প্যাটার্ন আছে, প্যাটার্নটাকে লক্ষ্য করতে পারছিস তোরা? কোনো প্যাটার্ন, যোজ্যতাগুলোর মধ্যে কোনো প্যাটার্ন? বল, কোনো নির্দিষ্ট ক্রম বা কোনো নির্দিষ্ট কিছু তোরা কি দেখতে পাচ্ছিস? আমি না। দেবযানী, না। দেবযানী দেখতে পাচ্ছিস কি? না। একটু ভালো করে দেখ, একটু ভালো করে দেখ, মা একটু ছোট করছি, একটু ভালো করে দেখ কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছিস কিনা। কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো। দেখ একটু ভালো করে দেখ, যদি আমি এখান থেকে শুরু করি, 1 2 3 4, 3 2 1, আবার একটা ছেড়ে দেখ, 1 2 3 4, 3 2 1, আবার 1 2। এবার কি বুঝতে পারছি না বুঝতে পারছি না? বুঝতে হুম। পেরেছিলাম, কিন্তু আগে বুঝতে পেরেছিলাম, কিন্তু ওই ফার্স্ট একটা একের পর ওটা দিচ্ছে না, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। আবার তো সে যুক্তি। আচ্ছা, আচ্ছা, তাহলে ওইখানে হাইড্রোজেনের এক, ওগুলো কি পরে বলবে? এইগুলো জেনারেলি অন্য কারোর সাথে যুক্ত হয় না জেনারেলি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে? কেন যুক্ত হয় না, ওই আবার সেটা বুঝতে হলে কেন অন্য কেউ যুক্ত হয়, ঠিক আছে, সেটা বুঝতে হবে। তাহলে এগুলোকে আমি একটু অন্য কালি দিয়ে লিখে রাখি যাতে আহ, বুঝতে সুবিধা হয়। এগুলোর কথা বলছি না বলে এগুলোকে নীল কালার দিয়ে লিখছি। এগুলোর যোগ্যতা হয় না। সাধারণত হয় না। সাধারণত মানে অন্য সময় কোনোভাবে বের করা যায়, আবারও মানে মানে আমি কোনো এটাকে কোনো বলবো যে জায়গায় আর কি সাধারণ হয়। পরিস্থিতিতে হয় না, ঠিক আছে? সাধারণ পরিস্থিতিতে হয় না, সাধারণ পরিস্থিতিতে এগুলো অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয় না, ঠিক আছে? এদেরকে যুক্ত করানো যায় কিন্তু তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, ঠিক আছে? তাহলে এরা এই যে এই যে এগুলো এদের একটা নাম আছে, আসলে নামটা বললেই বুঝতে পারবি, এদের নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? এদের সবার এক অর্থে নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, এরপরে আরো আছে ক্রিপ্টন, সো অন সো ফোর্থ। এদের নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এরা প্রথমত গ্যাসীয় অবস্থায় থাকে, দ্বিতীয়ত এরা অন্য কোনো পরমাণুর সাথে সহজে যুক্ত হতে চায় না, এই জন্যই এদের নাম নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? তাই এদের যোগ্যতা নিয়ে আমরা আপাতত কোনো কথা বলবো না। আমরা তার আগে যেটা বলেছি যে হাইড্রোজেনের এক, হিলিয়ামের যোগ্যতা বাদ দিচ্ছি আমরা। তারপর থেকে দেখ, লিথিয়ামের এক, বেরিলিয়ামের দুই, বোরনের তিন, কার্বনের চার, নাইট্রোজেনের আবার তিন, অক্সিজেনের দুই, ফ্লোরিনের এক, আবার নিয়নের, ভাব যে এদের যোজ্যতা ভাব শূন্য, আপাতত ভাব শূন্য, ঠিক আছে? তাহলে শূন্য, এরকম করে ভাব, ঠিক আছে? ঠিক এরকম নয় ব্যাপারটা, কিন্তু ভাব এটা শূন্য। তাহলে সোডিয়ামের আবার দেখ এক, তাহলে 1 2 3 4, 3 2 1 0, 1 2 3 4, আবার 3 2 1 0, 1 2। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? একটা প্যাটার্ন বুঝতে পারছিস তো? হ্যাঁ। ওই হ্যাঁ না উত্তর, উত্তর কি বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ। বেশ, তাহলে এদের যোগ্যতা গুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? কারণ যোগ্যতা এরপরে লাগবে। আচ্ছা, এটা তো গেল পরমাণুর ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে আর মূলকের ক্ষেত্রে কি? তাহলে আয়ন ও মূলকের ক্ষেত্রে তাদের
চার্জের মানই তাদের যোজ্যতা। ঠিক আছে, তাহলে আয়ন বা মূলকের ক্ষেত্রে তাদের যতগুলো চার্জ থাকবে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আমি সেটা দেখবো না, যতগুলো চার্জ থাকবে সেটাই তাদের যোজ্যতা। ঠিক আছে, তাহলে উদাহরণ যদি আমি উপর থেকে দেখতে চাই, ধর এই আয়নগুলো যেটা পড়লাম, তাহলে ক্লোরাইড আয়ন, এর চার্জের মান কত? একটা মাইনাস আছে, তাহলে চার্জের মান হচ্ছে এক। অবশ্যই এক মাইনাস, কিন্তু আমি প্লাস বা মাইনাস দেখবো না, আমি শুধু দেখবো সংখ্যা। তাহলে ক্লোরাইড আয়নের চার্জের মান হচ্ছে এক, তাহলে এর যোজ্যতাও হবে এক। ফ্লুরাইড আয়নে চার্জের মান হচ্ছে এক, যোজ্যতাও এক। অক্সাইড আয়নে চার্জের মান কত? দুই, তাহলে এর যোজ্যতাও দুই। নাইট্রাইড আয়নে চার্জের মান তিন, এটাও তিন। ঠিক আছে, একই রকম ভাবে সালফাইড আয়নের যোজ্যতা হবে দুই। একই রকম ভাবে মূলকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। হাইড্রোক্সাইডের যোজ্যতা এক, কার্বনেটের যোজ্যতা দুই, বাইকার্বনেটের যোজ্যতা এক, চার্জ অনুযায়ী যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ মানে পাচ্ছি। যার যত থাকবে মূলক যোজ্যতাও ততই, সেরকম। হ্যাঁ। হ্যাঁ, প্লাস মাইনাস যাই হোক। তাহলে রুদ্র বলতো ফসফাইটের যোজ্যতা কত হবে? ফসফাইট। ফসফেটের যোজ্যতা হলো তিন। তিন। আচ্ছা, দেবযানী বল দেখি সালফাইটের যোজ্যতা কত হবে? দুই। আচ্ছা রুদ্র বল অ্যামোনিয়ামের যোজ্যতা কত হবে? এক প্লাস। আবার প্লাস করতে আসছে, যোজ্যতার ক্ষেত্রে শুধুমাত্র মানটা বললাম তো। ও এক। এক। আচ্ছা দেবযানী বল কার্বনেটের যোজ্যতা কত হবে? দুই। হাইড্রোক্সাইডের যোজ্যতা কত হবে দেবযানী বল? এক। রুদ্র বল হাইড্রোনিয়ামের যোজ্যতা কত হবে? এক। এক। তাহলে আয়নের ক্ষেত্রে কি হয় যোজ্যতা, আয়ন বা মূলকের ক্ষেত্রে কি হয় যোজ্যতা বার করছিস জানিস? ওদের চার্জ গুলো মাথায় থাকলে যোজ্যতা বেরিয়ে যাবে। আর পরমাণুর ক্ষেত্রে যোজ্যতার নিয়মটা, বা নিয়ম বলবো না, যোজ্যতার তার মানটা জন্য এবং তার কেটে মধ্যে কেটে যে যাচ্ছে। প্যাটার্নটা আছে সেটা বলবো। তাহলে আয়নের ক্ষেত্রে এবং মূলকের ক্ষেত্রে কিভাবে যোজ্যতা বার করতে হয় সেটা বললাম। শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে এবার। এবং পরমাণুর ক্ষেত্রে যোজ্যতাটা কি প্যাটার্ন ফলো করে সেটাও দেখিয়ে দিলাম। এবার এই যোজ্যতাটা আমরা ব্যবহার করব অণুর সংকেত লেখার ক্ষেত্রে। অণুর সংকেত কিভাবে তৈরি করছি সেই তৈরির ক্ষেত্রে এই যোজ্যতাটা আমরা ব্যবহার করব। কিন্তু তার আগে 5 মিনিটের একটা ব্রেক, 5-7 মিনিটের একটা ব্রেক। ঠিক আছে। আচ্ছা, শুরু করে দেখতে হবে। আছিস তো তোরা? হ্যাঁ। রুদ্র আছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার যেটা আমরা পড়তে চাইছি সেটা হচ্ছে যে অণুর নাম থেকে অণুর সংকেত। অণুর নাম থেকে অণুর সংকেত কিভাবে লিখবো। তাহলে এটা করার সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই নিয়মটা কি। তাহলে নিয়ম হচ্ছে যারা যারা অণুতে উপস্থিত তাদের যোজ্যতাগুলি এক্সচেঞ্জ করলে অণুতে তাদের সংখ্যা পাওয়া যাবে। দাঁড়া একটা মিনিট দাঁড়া। হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। যারা যারা অণুতে উপস্থিত তাদের যোজ্যতাগুলো একে অপরের সাথে এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এর যোজ্যতা যাবে ওর ঘাড়ে, ওর যোজ্যতা আসবে এর ঘাড়ে। ঠিক আছে, এরকম করে সেটা করলে
অণুতে তারা কতগুলো করে প্রেজেন্ট আছে সেই সংখ্যাটা আমরা পেতে পারি। ঠিক আছে, একটা দুটো উদাহরণ করে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে ধর, বলতো সোডিয়াম কার্বনেট, এটা অণুর নাম, এর সংকেত জানতে চাইবো। ঠিক আছে, তার আগে লিখি কি কি আছে। সোডিয়াম, সোডিয়ামের চিহ্ন কি আছে? Na। আর কি আছে? কার্বনেট, কার্বনেটের চিহ্ন কি আছে? CO3 2-। তাহলে আমি এই ক্ষেত্রে লেখার সময় চার্জটাকে লিখবো না, ঠিক আছে, সেটা দেখাচ্ছি। তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, কার্বনেটের যোজ্যতা কত হবে? রুদ্র বল দেখি। রুদ্র, কার্বনেটের যোজ্যতা কত হবে? 2 2। 2। কেন 2? কারণ এক second দাঁড়াও। কারণ হলো, আরে ইয়ার, হ্যাঁ কারণ হলো ওই যোজ্যতা 2 হবে কারণ ওপরে রয়েছে আর ওগুলোর আরে ওটা কি বললে, আরে না আমার চিহ্নগুলো ইসে করলে না ওইভাবেই, সেই জন্য 2 বলছি। আর শুধু মাইনাস না প্লাস হবে সেটা তো বলতে ইসে করলাম, মানে মানা করলে না, শুধু 2 বলতে এই চার্জের জন্য। একটা সিম্পল কথা, সিম্পল ভাবে কেন বলতে পারছি না, চার্জের যেটা মান সেটার যোজ্যতা। হুম। তাহলে কার্বনেটের চার্জের মান 2, এর যোজ্যতাও 2। হ্যাঁ। এইবার কি করতে হবে? যোজ্যতাটা এক্সচেঞ্জ করতে হবে। তার মানে কি বলতে চাইছি, সোডিয়ামের যোজ্যতা 1, কার্বনেটের যোজ্যতা 2। তাহলে সোডিয়াম এর সংখ্যা কি হবে? কার্বনেটের যে যোজ্যতা সেটা। আর হুম। কার্বনেটের সংখ্যা কি হবে? সোডিয়ামের যে যোজ্যতা সেটা। তাহলে ওটা 1 লিখে দিতে হবে আর ওটা -2 হ্যাঁ, লিখে দিতে হবে, হয়ে গেল চেঞ্জ। তাহলে এই সংকেত কি হবে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি মার একটা ফোন এসেছে, ধরবো? ধর। আমি বলবো। দাঁড়া দাঁড়া। আচ্ছা ইসেটা কি পুরোপুরি 2 নয় বললো আমাকে, ইসে আমার দাদা আর কি, কি বলে, প্রোটন আর নিউট্রনের ওইটা যে 2000 গুণ ছোট নয়, কত 183, 0.183 কত জানি। বুঝলাম না তোর কথাটা কি। তুমি যে ইলেকট্রন প্রোটন আর কি বলে নিউট্রন শেখালে না, তুমি বললে 2000 গুণ ছোট এক একটা, ঠিক আছে, হুম। সেইটা 2000 নয়, আমি হিসাব করে দেখলাম, ঠিক আছে, জিরো হুম। পয়েন্ট ওয়ান এইট থ্রি গুণ ছোট বলছে। 0.18 কি করে হবে? হ্যাঁ, এম, প্রোটনটা হচ্ছে, আমি বলেছিলাম যখন 2000 বলেছিলাম তখন আমি বলেছিলাম প্রায় 2000। ওটা হয় প্রোটনের ক্ষেত্রে বোধহয় 1837, মানে ইলেকট্রনের থেকে প্রোটন প্রায় 1837 গুণ ভারী। হুম। আর নিউট্রন বোধহয় ওরকম কিছু একটা হবে, আরেকটু বেশি হবে। হুম। সেদিনকে একটা ভিডিও দেখলাম, মানে নিউট্রন কত জানি আরে আমাদের -12 এর চোখ, আরে কি বলে ওটাকে, সেন্টিমিটার মিটারের যে ওগুলো হয় না, হুম। ওগুলো হুম। -12 গেলে হয়তো প্রোটন আর ইসে দেখা যায়। -12 কি তার চেয়ে একটুখানি আরো মানে নিচে, -12, 14, 15 এরকম হবে। হুম, মানে ওটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন প্রোটনের সাইজ। আমরা সাইজ নিয়ে কথা হ্যাঁ। বলিনি। ইলেকট্রন প্রোটনের সাইজ ওই রেঞ্জে, 10 to the power হ্যাঁ মাইনাস মানে টুয়েলভ মিটার। চুলের ওটাই দেখালো আর কি। হুম। হ্যালো, হ্যালো। হুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হুম।
হ্যাঁ, তোর হয়ে গেছে কি? হ্যাঁ হয়ে গেছে কথা বলে। হুম। তাহলে সোডিয়াম কার্বনেটের সংকেত কি হবে? সোডিয়ামের সংখ্যা হবে 2, কার্বনেটের সংখ্যা হবে 1। আর কোনো চার্জ এখানে লিখবো না। বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস না? পেরেছি। দেবজানি, বুঝতে পেরেছিস? হুম। তাহলে সোডিয়াম কার্বনেট বললে তার সংকেত কি হবে? Na2CO3। বুঝে গেছে? হ্যাঁ। আরেকটা করা যাক। ধর, পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট, ঠিক আছে? তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে, এই যোজ্যতা হচ্ছে 1। সালফেটের চিহ্ন হচ্ছে বা সংকেত হচ্ছে SO4 2-। তাহলে দেবযানী বল, সালফেটের যোজ্যতা কত হবে, কেন হবে? ওই তো চার্জ 2 আছে তাই যোগ্যতা 2 হবে। হ্যাঁ, 4 2 আছে তাই যোজ্যতা 2 হবে। তাহলে একই রকম ভাবে এদের যোজ্যতা পেয়ে গেছি, তাহলে এদের সংখ্যা পেতে হলে কি করতে হবে? এর সংখ্যাটা হবে এটা, এর সংখ্যাটা হবে এটা। তাহলে সংকেত কি হবে? K2SO4। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার চেষ্টা করি। ধর, অ্যালুমিনিয়াম ফসফেট, বা না অ্যালুমিনিয়াম, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদিকে বলার চেষ্টা করতো না। রুদ্র বল থেকে অ্যালুমিনিয়ামের চিহ্ন কি হবে? Al। AL। আর যোজ্যতা? 1। না, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। ও হ্যাঁ, 3। দেবযানী বল, ক্লোরাইডের চিহ্ন আর যোজ্যতা কি হবে? ক্লোরাইডের চিহ্ন Cl। ক্লোরাইড হলে সেটা Cl-। ঠিক আছে, ক্লোরাইড হলে সেটা Cl-, আর যোজ্যতা কত হবে? জানি না। ওমা, ক্লোরাইডের চার্জ কত? ও হ্যাঁ 1 হবে। 1। তাহলে একই রকম ভাবে এটা এক্সচেঞ্জ করলে কি হবে? এটা যাবে এর ঘাড়ে, এটা যাবে এর ঘাড়ে। তাহলে রুদ্র বল দেখি কি হবে চিহ্নটা, এই সংকেতটা কি হবে? N Al Cl হ্যাঁ, -3। মাইনাস কোথায় এখানে? এক জায়গায় দেখি মাইনাস চার্জ দিচ্ছি এখানে। ও এল না, সিএল Cl3। থ্রি বুঝলি না বুঝলি আর না? Cl এর মাথায় একটা মাইনাস হবে তো। আরে কোথা থেকে মাইনাস হবে? আমি কি চার্জ একটা তো লিখছি এখানে অনুলেখার ও সমান। না, 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 না। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট নিয়ম বলে দিই। দুজনের যোগ্যতা সেম হলে তখন আর সংখ্যা লিখতে হয় না। ঠিক আছে, কি বলতে চাইছি উদাহরণে বোঝার চেষ্টা করা যাক। তাহলে ধর, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে কি কি আছে? প্রথমে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের চিহ্ন রুদ্র বল। Mg। আমি তো লিখে দিলাম। আচ্ছা, অক্সাইড, অক্সাইড হচ্ছে O2-।
তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হয়? 2। অক্সিজেনের যোজ্যতা কত হয়? অক্সাইডের যোজ্যতা কত হয়? চার্জ 2, তাহলে 2। তাহলে হুম। দুজনের ক্ষেত্রে যোজ্যতা সেম, ম্যাগনেসিয়ামের যা যোজ্যতা অক্সিজেনের তাই যোজ্যতা। তাহলে আমি যদি আগের নিয়ম ফলো করে করতে যাই, তাহলে আমার হয়ে যাবে অ্যাজ ইফ Mg2O2। কিন্তু এটা হবে না, যখন দুজনের যোজ্যতা সেম হয়ে যাবে তখন আর সংখ্যাটা লিখতে হবে না, দুটোই ক্ষেত্রে যদি 2 হয়ে যায় তাহলে সেটাকে MgO লিখতে হবে just। বোঝা যাচ্ছে না, ও, বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, ওটা লেখা যাবে কি যাবে না যদি লিখতে চাই? না না না, এটা যাবে না, মানে ওই যে বললাম রীতির ব্যাপার, যে ওই রীতিটা ভুল। ঠিক আছে, MgOই লিখতে হবে। দেবজানি বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে না পারলে বল কিন্তু। না বুঝতে পারছি। বেশ, আচ্ছা, আরেকটা উদাহরণ করে দেখা যাক। উম, ধর বললো অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম কার্বনেট, তাহলে আবারও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি চিহ্ন? Al, এল। যোজ্যতা 3। কার্বনেটের ক্ষেত্রে কি চিহ্ন? CO3 2-, যোজ্যতা 2। তাহলে আবার করতে হবে, তাহলে দেখ এবার কি লিখবো। এল এর সংখ্যা হবে 2, ঠিক আছে, এলটা হবে 2। কার্বনেট CO3 এই জিনিসটার পুরোটা সংখ্যা হবে 3। তাহলে সেটা কিভাবে লিখবো? কার্বনেট এই পুরো জিনিসটা হবে 3, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে তার নিচে 3 লিখতে হবে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। এই ব্র্যাকেটটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করছি? এই ব্র্যাকেট দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই পুরো জিনিসটা 3টে আছে। বুঝতে পারছিস তো, না বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ দেবজানি বুঝতে কোনো অসুবিধা আছে দেখ কিন্তু। না না। তাহলে বাড়িতে কত এরকম কতগুলো সংকেত করবি, আমি যেভাবে যেভাবে লিখে করেছি সেভাবে সেভাবে লিখেই সংকেতটা বার করবি প্রথম প্রথম দিকে। তাহলে হোমওয়ার্ক দেওয়া থাকবে কিছু। উম আচ্ছা, হোমওয়ার্ক গুলো আমি ভেবে ক্লাসের পরে বলছি, এক্ষুনি এখানে দাঁড়িয়ে বলার দরকার নেই। এরকম করেই লিখবি যে কোনটা চিহ্ন কি, যোজ্যতা কি, তারপর এক্সচেঞ্জ করবি, তারপর ঠিক আমি যেরকম করে একটা জিনিস লিখেছি এরকম করেই করবি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। হ্যাঁ, বেশ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অণু পরমাণুর ভর নিয়ে কথা বলবো আমরা। এরপর আমাদের বা আজকের অলমোস্ট শেষ বিষয়বস্তু হচ্ছে অণু ও পরমাণুর ভর। অণু পরমাণুর ভর। হুম হুম তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কি জিনিস? ভর সংখ্যা কোনো পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন আর নিউট্রনের সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা করলে যেটা সেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেখা যাক। ঠিক আছে, কার্বনের নিউক্লিয়াসে
কতগুলো প্রোটন থাকে কার্বনের নিউক্লিয়াসে? বল। 6টা। 6টা। আর নিউট্রন কটা থাকে? 6টা। 6টা। তাহলে কার্বনের হ্যাঁ, ভর সংখ্যা কি হবে? 12টা। 12টা, হ্যাঁ। 8টা না, ভর সংখ্যা 12। ঠিক আছে, ভর সংখ্যা 12। আচ্ছা, এবার বোঝার চেষ্টা কর। একদিন আমরা বলেছিলাম যে পরমাণুর ভরে ইলেকট্রনের ভরে প্রায় কোনো কন্ট্রিবিউশন, কোনো অবদান নেই। পরমাণুর ভর মূলত আসে প্রোটনের ভর আর নিউট্রনের ভর থেকে। তাহলে একটা পরমাণুর ভর কত হবে সেটা কিসের উপর নির্ভর করে? মূলত তার ভর সংখ্যার উপর। ভর সংখ্যা যার যত বেশি, সেই পরমাণুর ভর তত বেশি। কারণ সেই মানে কারণ কারণ ভর সংখ্যার মধ্যে আমি প্রোটন নিউট্রন দুজনকেই ধরে নিচ্ছি। ইলেকট্রন ভরে সেভাবে কন্ট্রিবিউট করে না, ইলেকট্রনকে বাদই রাখছি। তাহলে কোনো পরমাণুর ভর সংখ্যা যত হবে, তার ভর তার সাথে কানেক্টেড হবে, মানে তার সাথে সংযুক্ত হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এরকম করে বলা যাক যে যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য, তাই পরমাণুর মোট ভর, তার ভর সংখ্যা বা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ভর সংখ্যা দিয়েই ঠিক হবে একটা পরমাণুর ভর কত। ঠিক আছে, এবার দেখ, প্রোটন আর নিউট্রনের ভর খুব কাছাকাছি, প্রায় একই রকম। ঠিক আছে, সামান্য ফারাক আছে। একটার 1.6725 10⁻⁻24 কেজি, আর একটা 1.675 10⁻⁻24 কেজি। ঠিক আছে, প্রায় কাছাকাছি। তাহলে আমি যদি প্রোটন বা নিউট্রনের ভরকে প্রায় সমান ধরে নিই এবং সেটাকে ভরের এক একক ধরে নিই, এককটা কি নাম তাতে পড়ে যাচ্ছি, ভরের এক একক ধরে নিই। ঠিক আছে, তাহলে আমি ভর সংখ্যার সাপেক্ষে সেই এককটাকে মানে সমান করতে পারি। মানে কি বলতে চাইছি আমি বোঝানোর চেষ্টা করছি যে প্রোটন আর নিউট্রনের ভর সামান্য ফারাক আছে, কিন্তু আমি দুজনের ভরকে প্রায় সেম ধরছি এবং সেই ভরটাকে বলছি 1 ইউনিট। ঠিক আছে, যদি প্রোটন আর নিউট্রনের ভরকে দুজনকে সমান ধরে আমি ধরি যে এদের ভর 1 ইউনিট, তাহলে কার্বনের ভর সংখ্যা 12। কার্বনের ভর সংখ্যা 12। তাহলে একটা কার্বন পরমাণুর ভর কি হবে? 12 ইউনিট। বুঝতে পারছি না? বুঝতে পারছি না? হুম, কারণ ছটা বোঝাই। প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, এর ভরও 1 ইউনিট করে, তাহলে 6 ইউনিট। এর ভরও 1 ইউনিট করে, তাহলে 6 ইউনিট। তাহলে একটা কার্বন পরমাণুর ভর কত? 12 ইউনিট। বুঝতে পারছিস না নাকি বুঝতে পারছিস না? হ্যাঁ, পারছি। হ্যাঁ। তাহলে এরকম করে বলি, এখন প্রোটন ও নিউট্রনের ভর খুব কাছাকাছি। এদের একটির ভরকে যদি 1 ইউনিট ধরি, বা 1 একক, ইউনিটের বাংলা হচ্ছে একক। ঠিক আছে, 1 একক ধরি, তবে একটি পরমাণুর ভর, লিখে নিচে লিখি, একটি পরমাণুর ভর সমান সমান তার যত ভর সংখ্যা তত তত ইউনিট। উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যাক। তাহলে ধর উদাহরণ দিয়ে যদি বুঝি, এই কার্বনের উদাহরণটাই আবার নিই। তাহলে একটি কার্বন পরমাণুর ভর, ঠিক আছে, একটি
কার্বন পরমাণুর ভর কি কি আছে? 6টা প্রোটন আছে, 6টি প্রোটনের ভর। একটা প্রোটনের ভরকে আমরা 1 ইউনিট ধরেছি, তাহলে 6টা প্রোটনের ভর কি হবে? 6 ইউনিট। আর 6টা নিউট্রন আছে, 6টি নিউট্রনের ভর। আবার একটা নিউট্রনের ভরকে আমরা 1 ইউনিট ধরেছি, তাহলে 6টা নিউট্রনের ভর আবার কি হবে? 6 ইউনিট। তাহলে মোট ভর কি হবে? 12 ইউনিট। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, এই ইউনিটটিকেই, এই ভরের ইউনিট বা একক যাই বল, কে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট, বা শর্টে এ এম, শর্টে লিখে ছোট করে আছে AMU। তাহলে যেহেতু এদের ভর খুব ক্ষুদ্র, প্রোটনের ভর কত? 10⁻⁻24 রেঞ্জ, নিউট্রনের ভরও তাই। এই ফলে এদের ভর মাপতে গেলে আমার একটা খুব ছোট ইউনিট দরকার, ঠিক আছে? খুব ছোট ইউনিট। মনে করো আমরা যখন ইউনিট পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে দূরত্বের উদাহরণ যদি দিই, বিভিন্ন ক্ষেত্রে দূরত্ব মাপতে বিভিন্ন ধরনের ইউনিট ব্যবহার করে। যেমন ধর, যদি বলে যে তোর হাতের দৈর্ঘ্য কত, সেটা মাপতে হয়তো তুই সেন্টিমিটার ব্যবহার করবি বা মিটার ব্যবহার করবি। কিন্তু যদি বলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, তখন সেক্ষেত্রে কিলোমিটার ব্যবহার করবি, ঠিক আছে? তাহলে যে অনুযায়ী আমি যে জিনিসটাকে মাপছি তার মান যত ছোট, আমার এককটাকে তত ছোট হতে হবে। এটা এরকম করে বোঝার চেষ্টা করতে পারিস যে যদি তুই দোকানে গিয়ে একটা 5 টাকার জিনিস কিনতে চাস, তুই হয়তো 1 টাকা দিয়ে 1 টাকা দিয়ে পেমেন্ট করবি। সেখানে তুই যদি 5 লক্ষ টাকার জিনিস কিনতে চাস, তখন তুই আর 1 টাকা দিয়ে পেমেন্ট করবি না, তখন তুই হয়তো 1000 টাকার নোট বা 500 টাকার নোট দিয়ে পেমেন্ট করবি। তাহলে ওই যেই নোটটা দিয়ে তুই পেমেন্ট করছিস সেই নোটটা হচ্ছে তোর একটা ইউনিট, ঠিক আছে? একটা একক। যে 500 টাকার কতগুলো নোট দিতে হবে 5 লক্ষ টাকার জিনিসটা কিনতে হলে, বা 10 লক্ষ টাকার জিনিসটা কিনতে হলে। সেটাই তুই যখন 5 টাকার জিনিসটা কিনবি, তখন তুই হয়তো 1 টাকার কয়েন দিবি বা 2 টাকার কয়েন দিবি। তাহলে তখন সেটা হয়ে যাবে তোর ইউনিট। তাহলে তুই যত ছোট জিনিস বা যত বড় জিনিস মাপতে চাইছিস, তোর ইউনিটটাকে তখন সেই অনুযায়ী ছোট বা বড় করে নিতে হবে, যাতে তুই সহজে মাপতে পারিস, ঠিক আছে? একই রকম ভাবে এক্ষেত্রে আমরা কি করছি, যদি আমরা পরমাণুর ভর মাপতে চাইছি, পরমাণুর ভর কেন আসছে? প্রোটন বা নিউট্রনের ভরের জন্য। তাহলে এই প্রোটন বা নিউট্রনের ভরকে আমরা 1 ইউনিট ধরে নিচ্ছি, এবং এই ইউনিটটা খুব ছোট একটা ইউনিট হবে। কেন না? প্রোটন আর নিউট্রনের ভরটাই খুব ছোট। তাহলে একটা প্রোটনের ভরকে 1 ইউনিট ধরলে 6টা প্রোটনের ভর 6 ইউনিট, কারণ এই নিউট্রনের ভরও 6 ইউনিট। তাহলে মোট ভর 12 ইউনিট। এই ইউনিটটা, বারবার করে বলছি, এই ইউনিটটা ভরের একটা ইউনিট, যেটা ভীষণ ছোট ইউনিট, যেটা বেসিক্যালি প্রোটনের ভর আর নিউট্রনের ভরের কাছাকাছি কোন একটা ইউনিট। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ পারছি। এই জন্য বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ভরের ইউনিটটার মান কত? যদি এই ভরের ইউনিটটাকে আমি কেজির সাথে যুক্ত করতে চাই, যে এই এক অ্যাটমিক মাস ইউনিট মানে সেটা কত কেজি আসলে, তাহলে সেটা এরকম করে কনভার্সনটা হয় যে এক অ্যাটমিক মাস ইউনিট, সেটা মানে হচ্ছে 1.6603 ইন্টু 10⁻⁻24 কেজি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম। মোস্ট লাইকলি আমি ভুল করছি না, তো একবার চেক করে নিই আমি। উম, একটা ছোট ভুল করেছি, তার 10⁻⁻27 হয়। আমি কেজি দিয়ে ভাবছি, গ্রামে মাপলে 10⁻24। তাহলে 1 AMU মানে হচ্ছে এত কেজি, ঠিক আছে? আহ, ভুল করছি না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বা এটাকে যদি গ্রামে লিখতে চাই, তাহলে 1.6603 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাটমিক মাস মাপার সময়, এইটা হচ্ছে আমার ইউনিট। তাহলে একটা কার্বন পরমাণুর ভর কি হবে? 12 ইউনিট বা 12 AMU। এটা কেজি দিয়ে বার করতে হলে কি বার করবো?
12 গুণ এত কেজি। এটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর। বোঝা গেল না, বোঝা গেল না? হুম। তাহলে হ্যাঁ তাহলে এরকম করে যদি বলি যে তবে কেজিতে একটি কার্বন পরমাণুর ভর কি হবে? তাহলে কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 AMU। আমরা আর ইউনিট লিখবো না, আমরা ইউনিটের নাম দিয়ে দিয়েছি, এই ইউনিটের নাম দিয়ে দিয়েছি অ্যাটমিক মাস ইউনিট বা AMU। মানে এরকম করে লিখবো 12 AMU। তাহলে আবার কনভার্সন কিভাবে করবো? 12 গুণ 1 AMU। আর 1 AMU মানে কত কেজি দেখেছি? এত কেজি। তাহলে কি হবে সেটা? 1.6603 ইন্টু 10⁻⁻27 কেজি। তো সেটা কি হবে? গুণটা করলে দেখবি কিছুটা আসবে, করে বলছি আমরা। 12 ইন্টু 1.6603, তাহলে 19.9236 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে? কিন্তু এই ফর্মে আমরা কখনো লিখবো না, কারণ এইটা খুব ছোট একটা জিনিস, 10⁻⁻27 অনেক ছোট একটা সংখ্যা। আমরা সবসময় এই ফর্মেই লিখবো। ঠিক আছে? তাহলে একটা কার্বন পরমাণুর ভর কি হবে? 12 AMU। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। একই রকম ভাবে তাহলে যদি এরকম করে বলি যে অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন ও 8টি নিউট্রন থাকে, তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর কি হবে? রুদ্র বল দেখি, কত AMU হবে? এম ইউ মানে মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ সরি, একটি নির্দিষ্ট পরমাণুর ভর 8 কত আচ্ছা, অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা কি হবে? 10 ভাব দাও। ভর সংখ্যা তো 12 বললে। কার্বনের ক্ষেত্রে 12 বললাম, ভর সংখ্যার সংজ্ঞা কি ছিল? ভর 16 সংখ্যা হবে। জিনিসটা কি, ভুলে সেটা কি বললাম? 16 হবে। ভুলে গেছি। তুই কি শুনিস আদৌ? আরে শুনেছি কিন্তু আবার ভুলে গেছি। 16 হবে তো। হ্যাঁ, ভর সংখ্যা মানে হচ্ছে মোট প্রোটন আর নিউট্রনের সংখ্যা। তাহলে কত, এবার মানে তুই বল এই দেখি। কি বললে? ভর সংখ্যা মানে হচ্ছে মোট প্রোটন আর নিউট্রনের সংখ্যা। হুম। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা কত হবে? অক্সিজেনের ভর সংখ্যা তো তাহলে ওই 16 হয় বললে। 8 + 8 মানে তো 16 হয়, কোন করলে দিদি 16 হয়। হ্যাঁ, তাহলে অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা কি? 16 মানে যে একটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটার সাথে 2 গুণ করতে হবে, বা সেই সংখ্যাটার সাথে সেই সংখ্যাটাই যোগ করতে হবে, তাই তো? আরে সেটা তো, ভর সংখ্যার সংজ্ঞা হচ্ছে যতগুলো প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। এক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের সমান হয়ে যাচ্ছে, তাই জন্য আট সেটা আট যোগ করছে। সংজ্ঞাটা বোঝার চেষ্টা কর, সংজ্ঞা। ও প্রোটন যতগুলো আছে সেই সংখ্যা, নিউট্রন যতগুলো আছে সেই সংখ্যা। যদি প্রোটন থাকে এক্সটা, নিউট্রন থাকে ওয়াইটা, তাহলে ভর সংখ্যা হবে X+Y। বুঝতে পেরেছিস না, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে অক্সিজেন পরমাণু ভর সংখ্যা সমান সমান 8 + 8। কেন 8 + 8 হচ্ছে? এই 8টা আসছে প্রোটন সংখ্যা থেকে, এই 8টা আসছে নিউট্রন সংখ্যা থেকে। চরণ। সমান সমান 16। তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর কি হবে? 16 AMU। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ। এই AMU মানে কি, 1 AMU মানে কি? 1 AMU মানে এখানে যেটা বললাম, 1 AMU কি মানে, মাস ইউনিট বলে জানি। AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, এর পুরো নাম অ্যাটমিক মাস ইউনিট। কিন্তু 1 AMU কে যদি কেজিতে বা গ্রামে নিয়ে যেতে চাই, তাহলে এই সম্পর্কটা ব্যবহার করতে হবে। ও। বোঝা যাচ্ছে? হুম। তাহলে এরকম করে কোনো পরমাণুর ভর সংখ্যা থেকে আমি ওই
একটা পরমাণুর ভর বের করতে পারি। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। কি করে করলাম আমি একবার লজিকটা একবার বুঝিয়ে দিচ্ছি। যেহেতু ইলেকট্রনে ভরে কোনো অবদান প্রায় নেই পরমাণুর ভরে, তাই ইলেকট্রনের সংখ্যাকে আমি এর মধ্যে ধরছি না। আমি আগে আগে ধরছি প্রোটনের ভর আর নিউট্রনের ভরকে ধরছি। প্রোটনের ভরকে ধরলাম 1 ইউনিট, নিউট্রনের ভরকে ধরলাম 1 ইউনিট, দুজনের ভরকে আমি প্রায় সমান ধরে নিলাম। তাহলে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা কি, সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা যত হবে একটা পরমাণুর ভর তত ইউনিট হবে। সেই ইউনিটটার নাম দিয়েছি অ্যাটমিক মাস ইউনিট। ক্লিয়ার? হুম। দেবজানি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দেবজানি, হ্যাঁ। বেশ। এবার যেটা বোঝার সেটা হচ্ছে যে দাঁড়া, কি হয়েছে ওটা বলে দে। তার আগে একটা ভর সংখ্যার লিস্ট দেওয়া দরকার। তাহলে আগে ভর সংখ্যাগুলো বুঝে নেওয়া যাক। তাহলে পরমাণু ভর সংখ্যা, একটি পরমাণুর ভর। এখানে আমি কয়েকটা লিখে দিচ্ছি, তোরা বাড়িতে এই লিস্টটা ফিল আপ করবি 20 অব্দি। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা কি? হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে আর কোনো নিউট্রন থাকে না। তাহলে তার ভর সংখ্যা হবে 1। একটি পরমাণুর ভর কি হবে? 1 AMU। হিলিয়াম, তার নিউক্লিয়াসে দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন থাকে, তাহলে ভর সংখ্যা হবে 4। একটি পরমাণুর ভর হবে 4 AMU। ঠিক আছে? এরকম করে তোরা 20 অব্দি এই লিস্টটা কমপ্লিট করবি। আমি করবো, থাকে তার একটু আলাদা। আচ্ছা, এই যে আমি লিস্টটা কমপ্লিট করে দিচ্ছি, নাহলে মুশকিল হবে। এগুলোর কি মানে পরপর 5 4 এবার বুঝবো কি করে? আচ্ছা, বুঝলাম না।